আচ্ছা, ডিবাগিং জিনিসটা হচ্ছে কি যে আমরা যখন আগে আমরা কি করতাম যে এখানে আমার একটা স্টার্ট একটা বাটন আছে, স্টার্ট বাটন ক্লিক করলে আমাদের কি ও ফাইনালি একটা আউটপুট শো করতো। কিন্তু ডিবাগ পয়েন্টার এখানে একটা লাল জিনিস দেখতে পাচ্ছি আমরা। তো লাল জিনিসটা আসলে কি? লাল জিনিসটা আসলে হচ্ছে আপনার একটা ব্রেক পয়েন্ট। দেখেন এখানে দুইটা জোন আছে, দেখা যাচ্ছে না? একটা একটু গ্রে কালার আর একটা একটু হোয়াইট কালার। তো আমরা গ্রে জোনে এসে মাউস ডাবল ক্লিক করব, করলে একটা ডিবাগ পয়েন্ট বসে যাবে, একটা পয়েন্ট বসে যাবে। দেখেন, তার মানে আমার প্রোগ্রাম এখানে এসে যদি স্টার্ট করি, আপনার বিহাইন্ড দ্য সিনে কি হয়, কোড কি 5-7 মিনিট ধরে এক্সিকিউট করে? 5-7 মিনিট ধরে তো এক্সিকিউশন হয় না। ওর স্টার্ট বাটনে ক্লিক করার সাথে সাথে টোটাল রেজাল্ট আপনাকে শো করে। কিন্তু আমরা এটা চাচ্ছি না, আমরা আসলে চাচ্ছি ডিবাগিং পারপাসে আমার কোডটা কিভাবে কাজ করতেছে, ইন্টারনালি ডেটা ফ্লো বোঝার চেষ্টা করতেছি, অথবা আমরা কোথাও এরর পাইছি, অথবা এরর পাওয়ার চান্সেস আছে, আমরা এররগুলি ট্রেস করব। সেজন্য আমরা বলছি যে এখানে এই লাইনটাতে ধরেন এরর পাওয়ার চান্সেস আছে, তো এই লুপটা কয়বার ঘুরছে আমাদের? 10 বার ঘুরছে। এই লুপে 10 বারে কোনো একটা লুপে আমি একটা ডিফারেন্ট কাইন্ডের ডেটা পাচ্ছি, তো আমি দেখবো যে কোন কেসে ডিফারেন্ট কাইন্ডের ডেটা পাচ্ছি। ওর জন্য আমি এখানে একটা ধরেন যে ব্রেক পয়েন্টার বসাইলাম, ব্রেক পয়েন্টার বসে আমি 10 বার লুপ ঘুরবো। কিন্তু নর্মালি কি 10 বার লুপ ঘুরাইতে, মানে 10 বার কি আমরা আমাদের প্রসেসে ঘুরাইতে পারতাম আগে? ও তো 10 বার বিহাইন্ড দ্য সিনে ঘুরে আমাকে রেজাল্টটা শো করতো না। সেক্ষেত্রে আমরা একটা ম্যানুয়ালি প্রসেস অনেকে ফলো করতাম, যেখানে সবগুলি নাম্বারকে কনসোলে প্রিন্ট করাতাম, দেখতাম যে আসলে 10 বারের মধ্যে কোন কোন বারে কোন কোন ডেটা নিচ্ছে। এগুলি তো করতাম, যারা ডিবাগ করতাম না, ডেটা ফ্লো বোঝার চেষ্টা করতাম ওইভাবে। আচ্ছা, এখানে দেখেন এই স্ক্রিনের এই জায়গাটায় স্টেপ ইনটু আর স্টেপ ওভার নামে দুইটা অপশন আছে। স্টেপ ইনটু জিনিসটা কি? স্টেপ ইনটু জিনিসটা আমি পরে আসতেছি আপনাদের। স্টেপ ওভার জিনিসটা হলো যে লাইন বাই লাইন ওয়াইজ ও আমাদের এক্সিকিউশন দেখাবে কি হচ্ছে। যারা এখনো কম্পিউটারে আছেন একটু কম্পিউটারগুলো অফ করেন, এই দিক দেখেন। তার মানে আমাদের এখন তো রান অবস্থায় আছি, আমি লাইন নাম্বারগুলো অ্যাক্টিভ করে দিচ্ছি আপনাদের। লাইন নাম্বার আমরা তাহলে প্রোগ্রাম রান করার সাথে সাথে দেখতে যাচ্ছি 17 নম্বর লাইন থেকে কি হচ্ছে, এটা খেয়াল করব। এর জন্য আমরা একটা ডিবাগ পয়েন্টার বসাইলাম, স্টার্ট বাটনে ক্লিক করলাম। স্টার্ট বাটনে ক্লিক করলে আমাদের পুরো রেজাল্ট এখনো শো করেনি, তার মানে আমরা ফর লুপের স্টেটমেন্টে চলে আসছি। দেখেন নিচে অটোস নামে একটা জিনিস চলে আসছে। অটোস মানে ভেরিয়েবলগুলো এখন আয়ের ভ্যালু কত, এতটুকু জায়গায় এক্সিকিউট হয়েছে, আয়ের ভ্যালু 0। সাম রেজাল্ট নামে একটা জিনিস আছে আমাদের, সাম রেজাল্টের ভ্যালু এখন পর্যন্ত 0। তাহলে আমরা আবার যাই তো F10 দেখি আর কি হয় দেখি। এখন ইনপুটে কত আছে আমাদের? 0 দেখি ইনপুটে কি আছে। ইনপুটে এখন আমাদের কত আছে? অটোসে দেখেন জিনিসগুলো রিফ্লেক্ট করতেছে। আয়ের ভ্যালু এখন 0 আছে, ইনপুটে আমরা দিছি কত? 10। আচ্ছা, এই যে এই ওয়াচের এই জিনিসটা ব্যাপারটা, এটা তো আর উপরে তোলার মনে হয় না বুদ্ধি আছে, বুঝলে এখানে রাখতে হবে। বুঝতে পারছেন যে আমি ইনপুট দিছি একটা। আচ্ছা, আমি আবার দেখাচ্ছি আপনাদের প্রথম থেকে। সেটা হচ্ছে স্টার্ট বাটনে ক্লিক করলাম, F10 ক্লিক করছি। F10 মানে ও লাইন ওয়াইজ এক্সিকিউট হবে, লাইনটা ফুল একবার এক্সিকিউট শেষ হলে আবার এটা এক্সিকিউট হওয়া শুরু করবে। এটা করবো আমরা F10 দিয়ে। তার মানে আমাদের ইনপুট নিতে বলতেছে। আচ্ছা, ইনপুট আমরা 10 দিলাম, তার মানে আমাদের এই ইনপুট নামে যে ভেরিয়েবল আছে এটার ভিতরে এই লাইনে কি আছে? এখন 10 আছে। 10 দিলাম, দেখুন আবার এখানে চলে আসছে। F10 যদি আমি প্রেস করতেছি ও আবার এই কন্ট্রোলে চলে আসছে। কন্ট্রোলে চলে এসে আবার আমাকে বলবে তুমি আবার একটা ইনপুট নাও। আচ্ছা, এখানে 20 দিলাম,
এখন আমাদের ইনপুটে কি আছে 20। এগুলা আপনাদের অটো লিস্টে আপনাদের ভেরিয়েবলগুলোর লিস্ট দেখতে পারবেন। আর আপনারা যদি ম্যানুয়ালি করতে চান এই প্রসেসটা, ম্যানুয়ালি বলতে কারো দেখবেন যে আমার এখানে তো মানে এমনি শো করাচ্ছে যে ওয়াচ নামে যে উইন্ডো, যেখানে অটো ভেরিয়েবলগুলো নিচে চলে আসতেছিল, যে একটা সুন্দর উইন্ডোতে নিচে দেখাচ্ছিল, কারো ক্ষেত্রে সেই উইন্ডোগুলো দেখাবে না। ওইটা নিয়ে ভয় পাওয়ার আসলে কিছু নাই। ওই ডিবাগ নামে একটা অপশন আছে, ডিবাগের উইন্ডোজ, ধরেন আপনি কন্টিনিউ স্টার্ট অবস্থায় আছেন, স্টার্ট অবস্থায় আছে আপনি আপনি সবগুলো ইনপুট আপনার হেডেক না, আপনার ইনপুটটা শুধু আপনার হেডেক। এই নাম্বারটা শুধু আপনি ওয়াচ নামে একটা জায়গা আছে, অ্যাড টু ওয়াচ, ওয়াচে ইনপুট অ্যাড হয়ে গেছে, মানে ইনপুটের স্টেটগুলো আপনি ওয়াচে দেখতে পারবেন। এখানে আরও একটা সাম রেজাল্ট নামে একটা জিনিস যদি অ্যাড টু ওয়াচ করি, তাহলে সাম জিনিসটা আপনারা দেখতে পারবেন, আপনার নিজের মতো আর কি কন্ট্রোল করতে পারবেন। আচ্ছা, এটা গেল হচ্ছে আপনার F10 এ আপনার কিভাবে লাইন ওয়াইজ এক্সিকিউশন হচ্ছে আমরা এটা দেখতেছি। তো আমরা আসলে একটা কাজ করতে চাই যে আমরা তো সবসময় মেইন মেথডের ভিতরেই আমরা সব কাজ করবো না। লাইক এখানে কি কাজ করছি, আমরা একটা সামেশনের কাজ করছি। তো আমরা ফার্স্টে ক্লাসে বলছিলাম আর কি মেইনের কাজটা কি, মেইন ফাংশন কি কাজ, মানে মেইন জিনিসটা কি করে। মেইন জায়গাটা আমাদের হচ্ছে প্রোগ্রাম এক্সিকিউশনের পয়েন্ট। তো এখন আমি তো এখানে একটা সামেশনের কাজ করছি, আমার এখানে আরো অনেক কাজ আসতে পারে, সামেশনের ডিভাইডের কাজ আসতে পারে, অথবা কোনো এমপ্লয়ের কে ক্লার্ক আছে, আপনার কে হচ্ছে ম্যানেজার আছে, ওইগুলো ক্যালকুলেট করতে পারি। তারপর ওদের ক্যাটাগরি ওয়াইজ ওদের স্যালারিগুলো আমরা ক্যালকুলেট করতে পারি, অনেকগুলো কাজ করতে পারি না। তো আমরা যদি দেখেন আমি মেইন মেথডের ভিতর সব কাজ করি, তাহলে কি অবস্থা হবে কোডের, এই কোডের কি অবস্থা হবে। মনে করেন আপনি মেইন মেথডের এই ভিতরে এখানে কয় লাইন কোড আছে, 29। এখন এই মেইন মেথডের ভিতরে 29 কোডকে আপনি যদি ব্রেকডাউন করেন, কন্টিনিউ করতে থাকেন ব্রেকডাউন না করে, ধরেন আপনার 1000 লাইনের কোড আছে, 1000 লাইনের কোডগুলোতে একবার সাম করতেছেন, একবার ডিভাইড করতেছেন, একবার আপনি এমপ্লয়িকে বলতেছেন এর স্যালারি কত, বলতেছেন এর ডেজিগনেশন কত, সব আপনি মেইন মেথডে করতে পারবেন না যেমন কিছু না। তো করতে পারবেন যে এর কিছু সমস্যা আছে, কি আপনাদের কাছে কি মনে হয় কি সমস্যা, এর মানে এররগুলো চেক করা খুব কঠিন হয়ে যাবে। আর কি সমস্যা, জি তো বলা স্ট্রাকচার থাকবে, আরেক জিনিস বারবার প্রোগ্রামগুলো বুঝতে গেলে সমস্যা হবে, মডিফাই করতে সমস্যা হবে। মডিফাই করতে কি সমস্যা, আমি মডিফাই করবো না, আমার একটা ফিক্স প্রোগ্রাম ফিক্স, আর কি সমস্যা। কোড তো রিইউজ করতে পারবো না, কোড রিইউজ করবো না, আমার কোড রিউজের দরকার নেই, আমি কোড রিউজ করবো না, আমি ইনহেরিটেন্স ওইসব জানি না কিছু, আমি মূর্খ মানুষ, ওইসব দরকার নেই। আর কি সমস্যা এখানে, বেসিক্যালি যে সমস্যাটা হচ্ছে যে আপনি তো রেসপন্স, মানে আপনার ফাংশনটা কি কাজ, আপনাদের ফার্স্টে বলা হয়েছিল যে নেমিং কনভেনশনে একটা ফাংশন অথবা মেথড যাই বলি, কি মানে সি শার্পে আসলে মেথড বলি আমরা, কি কারণে বলি, কারণ সি শার্প কমপ্লিট ফাংশন বলতে কিছু নাই, বুঝে যান। ধরেন সি শার্পে সবই মেথড, তো মেথডের একটা নাম বলছিলাম যে প্যাসকেল কেস ওভার, এটা হবে একটা ভার্ব। আপনারা কানেক্ট করে নেন যে ভার্ব কখন হয়, যখন একটা কিছু কাজ করাকে বোঝায়। যদি ওই দিক দিয়ে ওই পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, একদম প্রোগ্রামিং থেকে চিন্তা না করেও যদি একবারে আপনার অন্য দিক থেকেও চিন্তা করি, যে আমরা একটা মেথডের নামের শুরুতে প্রথমে ভার্ব দিয়ে লিখতেছি, কেন লিখতেছি দেখেন, রাইট লাইন একটা কাজ করাকে বোঝাচ্ছে, রাইট লাইন মানে কিছু একটা লিখে দিবে। তারপর convert.toInt32, এটাও দেখে একটু convert.toInt দেখে বোঝা যাচ্ছে যে একটা toInt এতটুকু জায়গা দেখে বোঝা যাচ্ছে একটা কাজ করতেছে। console.readline মানে বলতেছে একটা তুমি লাইন পড়ো,
মানে সবকিছু একটা বলতেছে যে কোনো একটা কাজ করতেছে। তো আপনার প্রোগ্রাম দেখে কি এখন এই অবস্থায় বোঝার উপায় আছে আপনার এতটুকু কোন কাজ করতেছে, কি কাজ করতেছে? তাহলে আপনি কি বলতে পারবেন যে আপনি প্রোগ্রাম জানেন না, আমি প্রোগ্রাম জানি না, অথবা আমি প্রোগ্রাম জানি, দুইজনের দুইটা পার্সপেক্টিভ হবে। আমি প্রোগ্রাম জানি তারপরেও বলতে পারতেছি না হুট করে দেখে আপনার এই কাজটা কি কাজ করতেছে। এর জন্য আমার লাইন বাই লাইন আমার পুরো কোড নিজের মাথায় ম্যাপিং করতে হবে। কিন্তু এখানে সিম্পলি আমি কি কাজ করছি, একটা অ্যারে সামেশন শো করছি। তো আমি যদি এমন একটা মেকানিজম দিতে পারতাম, আচ্ছা ঠিক আছে আমাকে এত কিছু দরকার নাই, যেমন আপনারা অনেক, যেমন এই কনভার্টার টু ইন্টের পিছনে কি কোড লেখা আছে না? কোড তো লেখা আছে, এটা এমনি এমনি কাজ করতেছে না। এই কোড আপনারা দেখতেছেন না, এই কোড দেখতেছেন না। আমি ওইরকম কিছু একটা, ওইরকম নাহলে ওইরকম মানে ক্লোজ টু কিছু একটা করার চেষ্টা করি। দেখুন আচ্ছা, তো আমি যে আপনার যে জিনিসটা প্রমিস করছিলাম যে আমি আমার একটা কিছু শো করবো যে কনভার্টার টু ইন্টের মতো কিছু একটা করব, আমি বাকি কোডটুকু কি আছে জানি না, ঠিক আছে? আমি জাস্ট একটা জিনিস কল করবো অ্যারে সাম। দেখেন এই রিড কির মতো এই জিনিসটা সিমিলার জিনিস না, যে আমি একটা কিছু একটা কল করতেছি কিন্তু রেজাল্টে ও আমাদের শো করে দিচ্ছে, কিছু একটা কাজ করে দিচ্ছে। তো আমরা এই জিনিসটাকে বলি কিছু একটা কাজ করে দেয়া, মানে অ্যারে সাম। অ্যারে সাম কি করবো দেখে বোঝা যাচ্ছে অ্যারে সাম মিনিমাম একটা আইডিয়া আমাদের আসতেছে, অ্যারের ভিতর আমাদের সামেশন নামে কিছু একটা হচ্ছে, অ্যারে আর সামেশন নিয়ে কিছু একটা হচ্ছে, মিনিমাম এতটুকু আইডিয়া আপনাদের হচ্ছে। তো আমরা যদি অ্যারে সাম লিখি এটা একটা দেখা যাবে, যদি আমরা এক্সপ্যান্ড করি যে দেখা যাবে যে এখানে আমরা অ্যারের ভিতর আসলে নাম্বার নিছি, তার ভিতর কিছু সামেশনের কাজ কাম করছি। দেখি আগের মতো কাজ করে কিনা। এন্টার নাম্বারস 1 2। আচ্ছা, আমাদের এখানে আগের কোডে কিছু সমস্যা আছে, সেটা হলো যে আমরা উপরে বলছি, আমরা বলছি সাইজ হবে ডিক্লারেশন কাউন্ট less than 2। সাম রেজাল্ট আবার 1 দেখাচ্ছে, কি বিপদ। কি বললো স্যার? সাম রেজাল্ট অ্যারে যুক্ত করা লাগবে। সাম রেজাল্ট 3, তার মানে আমাদের আগের মতোই কাজ করতেছে, এটাতে কোনো ঝামেলা নাই। তো আমি যে কথাটা বলতেছিলাম যে F10 আর F11 নামে দুইটা বস্তু আছে। তো আমরা F10 কি করবে, F10 হচ্ছে লাইন বাই লাইন আমাদের এক্সিকিউশনগুলো শো করবে।
আর F11 কি করবো ওই জিনিসটা আমরা দেখবো। তার জন্য আমরা 14 নাম্বার লাইনে একটা ব্রেক পয়েন্ট বসাবো, দেখি 14 নাম্বার লাইনে কি হয়। আচ্ছা, F10 হচ্ছে আমাদের স্টেপ ওভার, তার মানে 1/1 লাইন এক্সিকিউশন দেখাবে। আর F11 হচ্ছে আমাদের স্টেপ ইনটু, তার মানে আমি যদি স্টেপ F10 করি ও কি করবে, কনসোল ডট রিড লাইনে চলে আসবে পুরো কাজটা করে। আচ্ছা দেখি, F10 দিলাম, পুরো কাজটা মানে করতে ওই ফাংশনে চলে আসছে, মানে ওই লাইনে এক্সিকিউট হয়েছে। মেইন ফাংশনের অ্যারে সাম এক্সিকিউট হয়েছে, অ্যারে সামের ভিতরে এক্সিকিউট হলে ওইখান থেকে আমাদের একটা উইন্ডো পপ আপ হবে, দুইবার আমাদের কাছে ইনপুট চাবে। আচ্ছা, প্রথমে 10 দিলাম, এন্টার দিলাম, আবার 10 দিলাম, আসছে। তার মানে আমরা আগের মতো F10 ইউজ করছি, আবার F10 না। এখন আমরা কি করব, যে আচ্ছা অ্যারে সাম আমি দেখলাম, এখানে এসে মনে হলো অ্যারে সামের ভিতরে কিছু একটা করছে এই বেচারা, তো আমি দেখবো এখানে আসলে কি করছে। এর জন্য কি করব, আমরা F11 ইউজ করে আসলাম, এটা আসবে না, এবার 20 আসবে। তো আমি কি করব, F11 করে অ্যারে সামের ভিতর ঢুকবো। F11 চাপছি এবার, তাহলে কি হবে, অ্যারে সামের ভিতর ঢুকছে, স্টেপ ইনটু করছে। স্টেপ ইনটু করার পর আবার F10, স্টেপ ইনটু F11 দিয়ে আমি অ্যারে সামে ঢুকছি, তারপর আবার F10 করে আসছে, আবার F10 আসছে। এখন হচ্ছে আমি যে F10 আর F11 বুঝাইলাম, F10 আর F11 এর ইস্যুটা হলো যে F10 দিয়ে আমি লাইন বাই লাইন এক্সিকিউট করব, কিন্তু এর আগেও ধরা যাক আমাদের অনেক লাইন আছে। আমার এরকম আরো অনেক লাইন আছে ধরা যাক। তো আমি এখান থেকে F10 দিয়ে শুরু করলাম, F10 দিয়ে লাইন বাই লাইন এক্সিকিউট করব, 1 2 3 4। এই যে ওর মধ্যে একটা আমার নড়াচড়া করতেছে F10 দিয়ে, কিন্তু এখানে এসে আমার মনে হইলো লাইন নাম্বার 22 তে এসে মনে হইলো যে আমি ওই ফাংশনের ভিতরে যাব। ভিতরে যাওয়ার জন্য কি ইউজ করব, গেলাম। এখন কি ইউজ করব, ভিতরের ফাংশনে যদি সবগুলি দেখতে চাই, আচ্ছা F10 শো করব। এই ছিল আপনাদের ডিবাগিং এর ইস্যুগুলো আর কি। আর যদি আমরা ভেরিয়েবলস গুলো দেখতে চাই তাহলে অ্যাড টু ওয়াচে কন্টিনিউ ডিবাগ মোড দিয়ে অ্যাড টু ওয়াচে ভেরিয়েবল আলাদা ভাবে অ্যাড করতে পারবো। আর এখানে যেহেতু চলে আসছে আপনাদের আরেকটা জিনিস বাদ ছিল, সেটা হচ্ছে এই যে কাজটা করলাম, এই কাজটাকে আমরা বলতেছি ফাংশন অথবা মেথড। আমরা এখন থেকে এটাকে মেথড বলবো। কি মেথড? ফাংশন মেথড। আচ্ছা, মেথড লেখার এখানে কিছু রুলস আছে। রুলস হলো যে দেখেন, আমরা এখন পর্যন্ত আমরা সবগুলিতে স্ট্যাটিক ইউজ করতেছি। স্ট্যাটিক কি জিনিস এটা নিয়ে আমাদের পরে আলোচনা হবে। তো স্ট্যাটিক আমাদের এই একই ক্লাসের ভিতর থেকে একই ক্লাসের স্ট্যাটিক ফাংশন অন্য ফাংশন নন স্ট্যাটিক ফাংশনকে কল করতে পারে না। যেহেতু আমাদের মেইন মেথডটা হচ্ছে একটা স্ট্যাটিক মেথড, ডাব্লুপি রুল হচ্ছে যে স্ট্যাটিক মেথড কোনো নন স্ট্যাটিক মেথডকে কল করতে পারবে না। এটা হচ্ছে বেস রুল। সেই রুলসের জন্যই আমরা নিচে লিখছি যে যেহেতু এর ভিতর থেকে একটা ফাংশনের ভিতর থেকে মানে একটা মেথডের ভিতর থেকে আরেকটা মেথড কল হচ্ছে, একটা মেথডের ভিতর থেকে আরেকটা মেথড কল হতে পারে না। এর সাম মেথডটা যদি স্ট্যাটিক না হয় তাহলে কি এটাকে মেইন মেথডে কল করা যায় না? কারণ মেইন মেথডটা নিজে একটা স্ট্যাটিক মেথড, ওই জন্যই আসলে অ্যারে সাম জিনিসটাকে আমরা স্ট্যাটিক করে দিয়েছি। তাহলে আমাদের মেথড লেখার নিয়ম হলো যে আমাদের একটা ডিক্লারেটিভ বডি আছে। দেখেন এখানে অনেকগুলি কিওয়ার্ড আছে, ভয়েড অ্যারে সাম, পাবলিক স্ট্যাটিক ভয়েড অ্যারে সাম। এটা হচ্ছে কি এর এই ভয়েডটা হচ্ছে রিটার্ন টাইপ। এটা কি ইন্টিজার হতে পারতো না? আচ্ছা দেই, এটা দিয়ে ইন্টিজার দিয়ে দিই, ইন্টিজার টাইপ। ওইখানে এরর একটা শো করছে, দেখেন রিটার্ন ইজ মিসিং। ইন্টিজার টাইপ বলছি কিন্তু ইন্টিজার টাইপ তো রিটার্ন করি নাই কিছু। আমি এটা জাস্ট রিটার্ন করব
রেজাল্ট সাম অথবা সাম রেজাল্ট। রিটার্ন সাম রেজাল্ট আমাদের এর গেল। তো এখানে এটা হচ্ছে রিটার্ন টাইপ, আর এটা হচ্ছে অ্যারে সামের ভেতর আমি কিছু লিখতে পারি, কিছু লিখতে পারি না। এই জিনিসটা কি, এই জিনিসটা কি প্যারামিটার না আর্গুমেন্ট? আচ্ছা, প্যারামিটার আর আর্গুমেন্টের মধ্যে ডিফারেন্সটা কোথায়? প্যারামিটার আর আর্গুমেন্ট এই দুইটা কিওয়ার্ডের মধ্যে ডিফারেন্সটা কোথায়? প্যারামিটার হচ্ছে যেটা পাস করে সেটা, যেটা আর্গুমেন্ট হচ্ছে যেটা রিসিভ করবে সেটা হচ্ছে আর্গুমেন্ট থ্রো করা, প্যারামিটার রিসিভ করা। আর্গুমেন্ট আর্গুমেন্ট থ্রো করা, আর্গুমেন্টের ভ্যালুটাই আর ভ্যালুটা পাস করে। আচ্ছা, আর এই ওনার সাথে কতজন, উনি যা বলছেন আপনি কি একটু আবার বলেন তো, আপনি কি বলছিলেন? বলছিলাম আর্গুমেন্টটা থ্রো করা হয়, প্যারামিটার রিসিভ করা সেটা। আচ্ছা, আর্গুমেন্ট মানে থ্রো করা, প্যারামিটার মানে রিসিভ করা, এই যে মানে কতজন মানেন এই জিনিসটা ঠিক আছে? কেউ মানেন না? যদি জানতেন তাহলে ঠিক আছে ব্যাপারটা ওরকমই। ওনার সাথে কতজন? না আর্গুমেন্ট, আর্গুমেন্ট আর প্যারামিটার জিনিসটা জানেন না, এই যে কতজন আছেন এই পাশে? আর্গুমেন্ট আর প্যারামিটার জানেন না, এই পাশে কতজন আছেন? প্যারামিটারই তো জানি, আমি সব কিছু যেগুলো পাস করা হয় প্যারামিটার ড্যাম কনফিউজড। প্যারামিটার কি জানেন? না জানলে বলছি প্যারামিটার আর্গুমেন্ট জানেন না, এরকম কতজন আছেন? আমার একটু জানতে তো হবে আপনার কারা কারা জানেন। আর তাহলে বাকিগুলো জানেন, আমি বাকিগুলোর কাছে ভোট নিব। আর বাকিগুলো উনি যা বলছে বুঝতে পারছেন? আরেকবার আপনি আরেকবার বলেন। আর্গুমেন্ট হচ্ছে থ্রো করা হয়, মানে যে ফাংশন থেকে কল করা হচ্ছে সেই ফাংশন থেকে ভ্যালু তুলে থ্রো করা হচ্ছে। এখন মেইন মানে মূল ফাংশনটাতে হচ্ছে আর দুইটা ভ্যারিয়েবল থাকবে, যেটা লোকাল ভ্যারিয়েবল, সেই ওই দুইটা ভ্যারিয়েবল ক্যাচ করবে। এখন বুঝতে পারছেন সবাই উনি কি বলছে? তাহলে ওনার সাথে কতজন আছেন এখন? আমরা থাকলাম আর বাকিগুলা? কনফিউশন আছে। শুনেন, ভোটিং জিনিসটা ভালো, অভ্যাস তো আমাদের খারাপ হয়ে যেতেছে, কেউ ভোট দিতে জানে, শিক্ষিত মানুষ, ভোট দিতে যাইতে হবে। দেওয়ার প্রবণতা থাকা উচিত। হ্যাঁ, ভোট দিতে যাইতে হবে, কিন্তু নাহলে কিন্তু অবস্থা খারাপ হবে। তাহলে আমরা এই জিনিস জায়গাটাকে বলবো যে একটা ফাংশন আমাদের একটা নাম থাকবে, ওর একটা রিটার্ন টাইপ থাকবে। আর যেহেতু আমরা মেইন একটা ক্লাসের ভিতর থেকে ওকে মেইনের ভিতর থেকে ওকে কল করতেছি, এই কারণে স্ট্যাটিক হচ্ছে। কেন স্ট্যাটিক হচ্ছে? কারণ আমাদের নন স্ট্যাটিক ফাংশন অন্য কোনো নন স্ট্যাটিক মেথড অন্য কোনো নন স্ট্যাটিক মেথডকে, আমার স্টেটমেন্ট ঘুরান কেন আপনারা? আমি যে স্টেটমেন্ট আছে এই স্টেটমেন্টে বলেন একটা নন স্ট্যাটিক মেথড অন্য একটা কেন আমি বলতে পারি না এক সময় এক কথা, একটাই বলবো। আচ্ছা, এখানে রুলস হলো যে আমাদের স্ট্যাটিক নামে যদি কোনো মেথডের ভেতর থেকে অন্য কোনো মেথড কল করতে চাই সেটাকে স্ট্যাটিক হতে হবে। অ্যারে সামের ভিতর, অ্যারে সামের এখানে একটা লাল দাগ দেখাচ্ছে, লাল দাগটা কেন কেন দেখাচ্ছে? আমি এখানে বলছি তোমার কাছে এই ফাংশনের প্যারামিটার আছে দুইটা, তো এখানে তো আর্গুমেন্ট হিসেবে পাস করতে হবে, দুইটা ভ্যালু পাস করতে হবে আমাদের। 20 পাস করলাম, তাহলে আমাদের কি শো করাবে? কি শো করাবে আমাদের? কবিটা চা কবি খান নাকি, না খালি এমনি কিছুই শো করাবে না? কই আমি শো করাইতে বলছি কোথাও? তাহলে বলতেছেন কেন শো করাবে? সাম রেজাল্ট করছি, কিন্তু রেজাল্টকে কোথাও প্রিন্ট করাইতে বলছি? তো এখানে আমরা একটা ইয়া নেই,
সাম রেজাল্ট এখানে আমরা সিরিয়াল করে দেব। রেজাল্ট 30 আসছে আচ্ছা সরি না এটা তো কমেন্ট আউট এরে এরে এখন আর নাই এরে আমাদের এখন আর এরে দেখাবে না ক্লিয়ার আছে এতটুকু পর্যন্ত যে আপনাদের স্টেপ ইনটু আর স্টেপ ওভার F10 দিয়ে আমরা কি করি লাইন বাই লাইন এক্সিকিউট করি আর F11 দিয়ে স্টেপ ইনটু করি লাইন বাই লাইন যেতে যেতে আমাদের যে লাইনে মনে হবে যে এই লাইনে ফাংশনে আমি ইন ডেপথে যাব তাহলে আমি F11 ইউজ করব আবার ওই F11 এর ওই ফাংশনে যাওয়ার পর ওই ফাংশনে যাওয়ার পর আমার মনে হলো আবার লাইন করব তাহলে কি করব আবার F10 আসবো আচ্ছা এখন ভেরিয়েবলগুলোর রিফ্লেকশনস কোথায় দেখতে পারবো ওয়াচ অথবা অটো নামে যে নিচে উইন্ডোজগুলি আছে ওইগুলোতে আমি এগুলোর বিহেভিয়ার দেখতে পারবো আর এগুলা কি ওইগুলো হবে বিল্ডিং যেগুলো মেথডটা আছে ট্রাই করেন স্যার আপনারা সবসময় রকেট সায়েন্স পড়তে যান রকেট সায়েন্স পড়ার আগে নিউটনের থার্ড লকে পড়তে যান না এই অ্যাটিটিউডটা খুব খারাপ কালকে একটা টিভি নিউজ আছে দেখছেন সবাই ফেসবুকে ব্রাউজিং করেন আপনারা ওই যে টিভি নিউজ যে আসছে একটা যে এসএসসি জিপিএ 5 দেখছেন না সবাই না তো এগুলো কিন্তু রকেট সায়েন্স পড়ার ফল ঠিক আছে ও রকেট সায়েন্স পড়ছে আগে কিন্তু নিউটনের থার্ড ল জানে না ওকে বলছে নিউটনের থার্ড ল কি ও বলতেছে আপেল আঙ্গুরের হিসাব গাছ থেকে আপেল আঙ্গুর পড়ে ঠিক আছে আর মানে আর পিঠা জিজ্ঞেস করছে পিথাগোরাস কে কি বলছে পিথাগোরাস কে আপনারা কিন্তু মাইন্ড হবে না ম্যাথমেটিশিয়ান ও বলছে পিথাগোরাস হচ্ছে উপন্যাসিক ঠিক আছে না বইতে তো লেখছে হয়তো এই হচ্ছে অবস্থা ঠিক আছে আগে রকেট সায়েন্স পড়া যাবে না রকেট সায়েন্স পড়তে গেলে আগে ফিজিক্স পড়তে হবে বেসিক ফিজিক্স আগে বেসিক ক্লিয়ার হন তারপর রকেট সায়েন্স আচ্ছা তাহলে এতটুকুর মধ্যে আপনাদের কোনো ঝামেলা না থাকলে আপনারা প্র্যাকটিস করে ফেলেন এতটুকু এই যে আপনাদের F10 F11 প্লাস মেথড রাইটিং এই ব্যাপারটুকু আপনারা করে ফেলেন আপনাদের যেটা কাজ হবে এখন সেটা হচ্ছে এগুলো কিন্তু আমি যেভাবে লিখতেছি এভাবে হবে না আমার লিখতে আলসেমি লাগে এই জন্য 3টা ওয়ার্ড লিখতেছি আপনারা ফুল ওয়ার্ড লিখেন এইভাবে লিখেন এরকম 4টা লিখবেন আপনারা এইভাবে সেম জিনিস সেম প্রসিডিউর ফলো করে 4টা মেথড লিখবেন এই 4টা মেথড আপনাদের 4টা কাজ করাবে আর আমি মেইন ফাংশন থেকে ওদের কল করব প্যারামিটার দিয়ে কল করব মেইন ফাংশন থেকে ওদের প্রিন্ট করাবো শুরু করেন আমাদের ক্লাস করতে হবে নাকি ক্লাস আবার রকেট সায়েন্সের কথা বলতে বলেন ক্লাস তো জানি না এখন কি আমরা